আমাদের যে যুদ্ধের প্রিপারেশন আছে, আমাদের যে পরিমাণ ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে, কোটি কোটি ভলান্টিয়ার্স আছে যারা অস্ত্র হাতে তুলে নেবে, এটা দিয়ে আপনি একদম বিহার উড়িষ্যা পর্যন্ত নিয়ে নিতে পারবেন। তো সেই জায়গাতে এই কথাগুলো বলার মানে হচ্ছে ভারতকে মনে করায় দেওয়া যে ওখানে যেতে আমাদেরকে বাধ্য করবেন না। অতএব আপনি আপনার সীমানায় ভদ্রভাবে সম্মানজনকভাবে থাকেন, আমি আমার সীমানায় আমার সম্মান আমার মর্যাদা নিয়ে আমি থাকবো। আপনিও আমার সভরেন্টিতে অ্যাটাক করবেন না, আমিও আপনার সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলবো না। ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য এটা কোনো হুমকি না, এটা হচ্ছে আপনারা যে হুমকি দিচ্ছেন এটা মনে করায় দেওয়া যে এই হুমকির কারণে আমরা ভয়ে আমরা ঘুমায় যাইনি, আমরা জেগে আছি। কর্নেল অলি কলকাতা দখলের হুমকি দিয়েছেন, এ বিষয়ে আপনি কি বলেন? দেখেন, ওইটা তো মানে একটা কনটেক্সটে কথা বলছেন যে আপনি কন্টিনিউয়াসলি আমার রংপুর দখল করে নেওয়ার কথা বলছেন, আমার চিটাগং আলাদা করে ফেলবেন এগুলো বলছেন, ফেনী নিয়ে নেবেন এগুলো কথা বলছেন। তো এইগুলো যদি করেন তখন অলি সাহেব বলছেন যে তাহলে আমরা বসে থাকবো, আমরা কলকাতা দখল করব না, আমরা সেভেন সিস্টার্স দখল করব না। এবং আমাদের যে এখন গ্রীষ্মকালীন মহড়া হচ্ছে, মহড়াগুলোতে আপনি দেখবেন যে রংপুর দখল হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটলে বাংলাদেশ কি করবে, তার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাই নিতে হবে। অতএব সেই জায়গাতে শুধু তাই না, আমাদের যে যুদ্ধের প্রিপারেশন আছে, আমাদের যে পরিমাণ ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে, কোটি কোটি ভলান্টিয়ার্স আছে যারা অস্ত্র হাতে তুলে নেবে, এটা দিয়ে আপনি একদম বিহার উড়িষ্যা পর্যন্ত নিয়ে নিতে পারবেন। তো সেই জায়গাতে এই কথাগুলো বলার মানে হচ্ছে ভারতকে মনে করায় দেওয়া যে ওখানে যেতে আমাদেরকে বাধ্য করবেন না। অতএব আপনি আপনার সীমানায় ভদ্রভাবে সম্মানজনকভাবে থাকেন, আমি আমার সীমানায় আমার সম্মান আমার মর্যাদা নিয়ে আমি থাকবো। আপনিও আমার সভরেন্টিতে অ্যাটাক করবেন না, আমিও আপনার সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলবো না। ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য এটা কোনো হুমকি না, এটা হচ্ছে আপনারা যে হুমকি দিচ্ছেন এটা মনে করায় দেওয়া যে এই হুমকির কারণে আমরা ভয়ে আমরা ঘুমায় যাইনি, আমরা জেগে আছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই, এ বিষয়ে আপনার মতামত কি? দেখেন, সংবিধানে তো গণ অভ্যুত্থান হবে 2024-এ, সেটাও ছিল না। হাসিনা তো 24 সালের একটা নির্বাচন করে তো শপথও নিচ্ছে, চুপ্পু তারা শপথ পড়াইছে না সংবিধান সমুন্নত রাখার, মানে এটা মেনে চলবে, মান্য করবে। তাহলে সংবিধান মোতাবেক তো 24-এর সরকার একটা বৈধ সরকার ছিল সংবিধান মোতাবেক। তাহলে সাংবিধানিক মোতাবেক যদি একটা বৈধ সরকার 24-এ হয়, তাহলে আর একটা নির্বাচন তো 5 বছর পরে হওয়ার কথা, 29 সালে হওয়ার কথা। তাহলে 24-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থান কোন সংবিধান মোতাবেক হয়েছে? বরং এটা তো সংবিধানের খেলাফ করে হয়েছে, আর্টিকেল 7 খয়ের খেলাফ করে করা হয়েছে। এর মানে হচ্ছে যে আমরা সবাই কিন্তু এখন রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি, যারা এরকম একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা 24 সালে আন্দোলন করে সরিয়েছি। তাহলে সংবিধান মোতাবেক 24-এর আন্দোলনটা তো একটা অবৈধ জিনিস ছিল, তাহলে সেটা অবৈধ এই কথাটা কেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন না যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে সরানো যায় না, ওটা তো অবৈধ ছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা কেন বলছেন না যে আমরা বলছি যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে, সেনাপ্রধান থেকে শুরু করে চুপ্পু সবাই বলছে সেনাপ্রধান হাসিনা নাকি পদত্যাগ করছে। হাসিনা তো বলছে ইন্টারভিউতে আমি পদত্যাগ করি নাই। মানব জমিনের মতিউর রহমান চৌধুরী সাহেব যখন আপনার চুপ্পুর সাক্ষাৎকার নিয়েছে, চুপ্পু বলছে আমি কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, দুজনই বলেছে সে করেন নাই অথবা সে পান নাই। তাহলে হাসিনা মানে চলে গেল কেন? তাহলে 24-এর সংবিধান এবং নির্বাচন মোতাবেক তো হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংবিধান মোতাবেক তো এখনই প্রধানমন্ত্রী, কারণ সে পদত্যাগ করে নাই। তো তাকে তো কেউ পদচ্যুতও করে নাই। চুপ্পু বলছে যে আমি তো কিছু পাই নাই, চুপ্পু তাকে সাসপেন্ড করছে। সংবিধান আপনার করতে হইলো কেন? আপনার সংসদ ভেঙে দিতে হইলো কেন? কে ভেঙে দিতে বলছে? বা নির্বাচন কেন হলো? হ্যাঁ, মানে এটা নির্বাচন তারও পরের ব্যাপার। আপনি যে শেখ হাসিনাকে বললেন যে সে প্রধানমন্ত্রী না, আপনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন 106-তে, 106-এর চিঠি কে লিখবে? আর্টিকেল 106-এর কনস্টিটিউশনের রেফারেন্স লেখার এখতিয়ার হচ্ছে প্রধানমন্ত্রীর। তিনি লিখতে হবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি মতামত চাইবে। কার পরামর্শ চাইবে? প্রধানমন্ত্রীর কাছ থেকে চাইবে। রাষ্ট্রপতি এই মতামতটা প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করেছেন। সংসদ ভেঙে দিল চুপ্পু, কার পরামর্শে ভেঙে দিয়েছে? সংসদ ভেঙে দিতে হলে প্রধানমন্ত্রীকে বলতে হবে তো সংসদ ভেঙে দেন। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হইল বিএনপির নেতা, এখন আইনমন্ত্রী,
কার পরামর্শে হয়েছেন? ওই দিনকার তো তখন সরকারও গঠিত হয়নি। 6 তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, কেমনে হইল? কে করলো? হাসিনা নাই, কার চিঠিতে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? তাহলে এগুলো কেমনে হইল? তাহলে এই প্রশ্নগুলো আপনি করছেন না কেন? এই প্রশ্নগুলো করতেছেন না কারণ হচ্ছে আপনার সুবিধা আপনার জায়গায় থাকতেছে। তাহলে আপনি যদি যেই সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধান মোতাবেক আগামী 29-এর আগে কোনো নির্বাচন হওয়ার কথা না, কোনো সরকার গঠিত হওয়ার কথা না। অতএব আপনি এখন অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে আপনি সরকার গঠন করে আছেন। তারেক রহমান সংবিধান এবং 24-এর নির্বাচন মোতাবেক অবৈধ প্রধানমন্ত্রী এবং আপনি অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের বৈধতার একমাত্র ভিত্তি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের একমাত্র বৈধতার ভিত্তি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ, জুলাই আদেশ, গণভোট অধ্যাদেশ, এগুলো হচ্ছে আপনার বৈধতার ভিত্তি। কিন্তু আপনি যেই সংবিধান নিয়ে খেলছেন এই সংবিধান হচ্ছে আপনাদের জন্য ঐতিহাসিকভাবে বুমেরাং হবে। এবং বিএনপি বরাবরই এই সংবিধান খেলতে গিয়ে দেশে রাষ্ট্রীয় সংকট তৈরি করে। যেভাবে দেখবেন 91-এর পরে ওয়াদা ছিল তত্ত্বাবধায়ক সরকার করবে, সংবিধানে জায়গা দেবে, দেয় নাই। খেলতে এমন এক জায়গায় গেছে 96 সালে একটা সাংবিধানিক ক্রাইসিস, সংকট তৈরি করেছে। দলীয় নির্বাচন করতে হয়েছে, নির্বাচন করে তারপরে সংশোধন করে বিদায় নিতে হয়েছে। একইভাবে 2005-06 বিচারপতিদের বয়স বাড়ানো, KM হাসানকে রাখা, এরশাদকে নিয়ে খেলাধুলা করতে করতে গিয়ে আবার একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। অতএব এই যে বারবার সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বিএনপির সরকারের সময়, তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখেন যে আপনি সংবিধান সংশোধন করবেন, সংশোধন করবার যে কাঠামোগত সীমাবদ্ধতা আছে, সুপ্রিম কোর্টের আওয়ামী জাজমেন্ট আছে আওয়ামী আমলে, যে কিছু মৌলিক জায়গায় কোনো সংশোধনী করা যাবে না। যেমন ধরেন আপনি মৌলিক জায়গা কোথায়, যেমন আমরা বলছি জাতীয় মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন হবে। বিএনপি যেটা বলছে সে তার ওই যে 5th অ্যামেন্ডমেন্টে চলে যাবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এই জায়গাগুলোতে ফেরত যাবে। কিভাবে যাবেন? এটা তো সংবিধানের বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন বলা আছে, এখানে তো আপনি হাত দিতে পারবেন না সংশোধনী করে। আমরা বলেছি যে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ করা হবে, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে নেওয়া হবে। কিভাবে করবেন আপনি? আপনি বিএনপির দলীয় ম্যানিফেস্টোতে আছে, তারপরে জুলাই জাতীয় সনদে আছে আপনার যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। আমাদের সংবিধানে তো এক কক্ষের কথা বলা আছে, এটা আপনি সংশোধন করবেন কিভাবে? এইরকম অনেকগুলো জায়গা আছে যেখানে সংশোধন হচ্ছে কি একটা লাইন, সেন্টেন্স, প্যারাগ্রাফ এদিক সেদিক করা। কাঠামোতে হাত দিতে হলে সংস্কারে যাইতে হবে, তা না হলে এই যে বেসিক ফিচার ডক্ট্রিনের অধীনে ফিউচারে যে কেউ কোর্টে গেলে আপনার এটাকে স্ট্রাইক আউট করে দেবে, অবৈধ ঘোষণা করে দেবে। এই কাঠামোর পরিবর্তনের জন্য এই জন্য আমরা বলেছি সংস্কার পরিষদের দিকে যাওয়া। সংস্কার করতে বিএনপির দোষটা কোথায়, সমস্যাটা কোথায়, সেটা বোঝার চেষ্টা করতেছি। ইভেন দেখেন জুলাই জাতীয় সনদ, গণভোটের গণরায়, এগুলো বাদ দিলাম, বিএনপির যে 31 দফা আছে, 31 দফাতে 1 নম্বর দফাটা কি? একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হইবে। বিএনপির 31 দফা, ওইটা তো জামাত, এনসিপি, এবি পার্টি লিখে দেয় নাই। ওইটা তো ঐকমত্য কমিশনে আমরা বিএনপির উপরে চাপাই দেয় নেই। ওইখানে তো নোট অফ ডিসেন্টের মানে নাটকের কোনো খেলা নাই। তো ওইটা তো গণভোট, জুলাই জাতীয় সনদের সাথে কোনো সম্পর্ক নাই। তো ওইটা মানতেছেন না কেন? আপনি বলছেন সংস্কার পরিষদ করবেন সংবিধানকে নিয়ে, তো একই জিনিস তো আমরাও সবাই মিলে রাজি হয়েছি। এই সংসদ কি বলা হচ্ছে যে আপনি একটা শপথ নিয়ে এই সংসদ কি সংস্কার পরিষদ ঘোষণা করেন, একই বিষয় করে ফেলেন। তাহলে এই আইনগুলোর যে পার্মানেন্সি আছে এগুলো নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে কোনো নাটক, খেলাধুলার চেষ্টা কেউ করবে না। অতএব সেই জায়গাতে আমরা বলতেছি, যদি আপনি বৈধভাবে দেশ চালাইতে চান, আপনি যদি বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে চান, তাহলে বুঝতে হবে যে আপনি সংবিধান এবং 72-এর সংবিধান আর 24-এর নির্বাচন দিয়ে বৈধতা আপনার নাই, আপনার প্রধানমন্ত্রীরও নাই। আপনার বৈধতার ভিত্তি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, যেটা দিয়ে সংবিধান ফালায় দেওয়া হয়েছে, যেটা সংবিধান হাসিনারে প্লেনে করে দিল্লিতে পাঠায় দেওয়া হয়েছে। বৈধতার ভিত্তি হচ্ছে 1400 শহীদের রক্ত, জুলাই ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদ, গণভোট, গণরায়, এগুলো হচ্ছে বৈধতার ভিত্তি। এগুলোকে যদি আপনি সংবিধানে নেবার চেষ্টা করেন, আপনি সিরিয়াস রাজনৈতিক বিপদে পড়বেন আগামী দিনগুলোতে। শুধুমাত্র শিক্ষামন্ত্রী পড়বে তা না, আপনারা সবাই পড়বেন। ওই পানিতে, জলোচ্ছ্বাসের পানিতে সবাইকে কিন্তু ডুবতে হবে।